2023-24 কলিংয়ে যারা কর্মী পাঠিয়েছেন এবং যাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আছে, সেটা রাষ্ট্রায়ত্তভাবে হোক বা ব্যক্তিগতভাবে হোক, অভিযোগ বা মামলা যেইটাই বলেন, এই এজেন্সিগুলা এইবারের কলিং যদি শুরু হয় ইনশাল্লাহ কর্মী পাঠাতে পারবে কি না, এইটা একটা বিগ কোয়েশ্চেন এবং সেটা জন্য শুনানি হচ্ছে বেসিক্যালি আজকে। এই কন্টেন্টে বলার চেষ্টা করব ইনারা অ্যাকচুয়ালি এইবার লোক পাঠাতে পারবে কি না। অনুরোধ থাকবে ভিডিওটা একটু প্রপারলি শেষ অবধি দেখবেন। আসসালামু আলাইকুম, রাকিব খান ফ্রম রাকিব অন ক্যামেরা। আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। যারা নতুন দেখতেছেন প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল, আর যারা সাবস্ক্রাইব করে ফেলছেন আলহামদুলিল্লাহ, আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা এবং ভালোবাসা। আমরা এই চ্যানেল থেকে একটা ফোন গিভঅ্যাওয়ে করব, এইটা না, একদম নতুন একটা ফোন, যেটা হবে হচ্ছে চাঁদ রাতে। এইটা আপনি খুব সহজেই ঘরে বসে এক ক্লিকে পেতে পারেন। কি করতে হবে, আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন অ্যান্ড টুকটাক কমেন্টস করুন, বিকজ আমরা আলটিমেটলি কমেন্টস থেকেই মার্ক আউট করতে পারবো যে আপনারা কন্টিনিউয়াস আমাদের কন্টেন্ট দেখেন কি না। ওয়েল, এটা কিন্তু গোপনের কিছু নাই ভাই, এমন না যে আমি কারো ব্যক্তিগতভাবে কোনো এজেন্সির নাম নিয়ে বলতেছি। দিস ইজ অ্যান লেটার ফ্রম অথরিটি অফ বাংলাদেশ, যারা এই সেক্টরে নিয়ে কাজ করেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। আমি খুব ক্লোজ দেখাবো না, তথাপি কি কমেন্টে ভায়োলেন্ট হবে। আজকে হচ্ছে 24শে নভেম্বর, এটা 20 নভেম্বর ইস্যুকৃত চিঠি। আপনারা এটা পাবেন হচ্ছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে। আজকে হচ্ছে ওনাদের শুনানি চলতেছে অলরেডি। আমি যদি একটু পরে শোনাই, আপনারা শুনলে হয়তো বা বুঝতে পারবেন। বিষয় হচ্ছে শুনানিতে অংশগ্রহণ প্রসঙ্গে উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে মালয়েশিয়ায় কর্মী প্রেরণকারী যে সকল রিটার্নিং এজেন্সি ব্যক্তির বিরুদ্ধে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কর্তৃপক্ষ কর্তৃক মামলা রুজু করা হয়েছে, সে সকল রিক্রুটিং এজেন্সি ব্যক্তি কর্তৃক স্বচ্ছ, নিরাপদ ও নৈতিকভাবে বৈদেশিক কর্মসংস্থান সংক্রান্ত কার্যক্রম পরিচালনা রাখা যথাযথ হবে কি না তা নির্ধারণের জন্য ওই সকল এজেন্সির স্বত্বাধিকারী, অংশীদার, পরিচালকগণের সশরীর উপস্থিতিতে আগামী 24/11, আজকের তারিখ, ওকে, সোমবার সকাল 10টায়, এখন বাজে হচ্ছে 11টা 47, মানে অলরেডি ইটস ওয়ার্কিং, শুরু হয়ে গেছে। গোটে অধিকৃত সচিব দপ্তর ও সংস্থার প্রশাসন মহোদয়ের অফিসের কক্ষ নং এত এত, এটা না বলি, লেভেল এত, শুনানি অনুষ্ঠিত হবে। অবশ্যই প্রবাসী কল্যাণ বৈদেশিক মন্ত্রণালয়ের ওই বিল্ডিংটা মেইন বিল্ডিংয়ে হবে। হচ্ছে উক্ত শুনানিতে এজেন্সির বক্তব্যের সপক্ষে সকল প্রমাণ কাগজপত্র প্রয়োজনে লিখিত বক্তব্য সহ যথাসময় উপস্থিত হওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এইটা একজন সিনিয়র সহকারী সচিব স্যার সিগনেচার করেছেন। নিচে হচ্ছে আরএলগুলোর নাম্বার আছে, 1 নাম্বার থেকে শুরু করে 33টা। যদি 1 নাম্বারে বলি, 1 নাম্বার আছে অরবিটালস এন্টারপ্রাইজ, আরএল নাম্বার 113, আর একদম নিচে আছে হচ্ছে আপনার হায়দ্রি ট্রেড ইন্টারন্যাশনাল, আরএল নাম্বার 240। টোটাল 33টা এজেন্সি আছে। এখানে যে এজেন্সিগুলো আছে এদেরকে আপনারা মোটামুটি সবাই চিনবেন, বিকজ অলমোস্ট সবগুলাই হচ্ছে বড় বড় এজেন্সি বাংলাদেশের, বিকজ গত কলিংয়ে ইনারা লোক পাঠিয়েছে সাকসেসফুলি। এখন যেইটা হয়, আমি জাস্ট আমার একটা 2 মিনিটের ছোট্ট অভিজ্ঞতা শেয়ার করতেছি। দেখেন, কাজ করলে আসলে প্রত্যেকটা মানুষেরই কম বেশি ভুল ত্রুটি হতে পারে, প্রত্যেকেই হয়তো অনেক, আমি ওনাদের পক্ষে সাফাই গাচ্ছি বিষয়টা এরকম না, আবার খারাপভাবে বলতেছি সেটা না, আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্স অভিজ্ঞতাটা তুলে ধরতেছি। এইখানে এমনও রিক্রুটিং এজেন্সি আছে যেটার মানে হচ্ছে আমার জন্মের আগে, মানে আমি তখন পয়দাও হয়নি, ওনারা তখন থেকে রিক্রুটিং এজেন্সি পরিচালনা করতেছে। সো আমি অবশ্যই এটা মানি এবং বিশ্বাস করি ওনারা অনেক ভালো বুঝে। ভাই, ভালো না বুঝলে আপনারা বিজনেস করতেছে না। একটা রিক্রুটিং এজেন্সির লাইসেন্স কিন্তু 3 বছর পর পর রিনিউ করতে হয়। আপনার বিরুদ্ধে যদি অনেক অভিযোগ থাকে, আপনি কিন্তু লাইসেন্স রিনিউ করতে পারবেন না। সেম উইল গো ফর মি, আমার ক্ষেত্রে এটা হবে যদি আমি আকাম কোকাম করে বেড়াই, আমাদের লাইসেন্স কি রিনিউ করতে পারবো না, লাইসেন্স পাওয়ার আগে রিনিউ করা বন্ধ হয়ে যাবে। সো এই জিনিসটা হয় কি, ওনারা কাজ করছে, ওনাদের বিরুদ্ধে অনেক ধরনের অভিযোগ আছে। আমি এমনও ওয়ার্কার দেখছি, ধরেন প্রথম 1 মাস কাজ পায় না দেখে অনেক ধরনের ইস্যু ক্রিয়েট করছে, 1 মাস পর হয়তো প্রবলেমগুলো সমাধান হয়েছে। এখন আমি বলতেছি না যে এখানে সবাই দুধ তুলসী পাতা, আবার এটাও বলছি না যে এখানে সবাই খারাপ ব্যক্তি, এখানে ভালো খারাপ সবই আছে। সেই ব্যাপারে সিদ্ধান্ত কে নিবে? সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, যে ওনারা অ্যাকচুয়ালি এইবার কলিংয়ে ওয়ার্কার পাঠাইতে পারবে কিনা বা পাঠাবে কিনা, এটা কিন্তু একটা বোঝার বিষয়। এবং আলহামদুলিল্লাহ আমি এই বিষয়টাতে খুবই খুশি হয়েছি যে রাষ্ট্র কতটা দায়িত্ব পালন করতেছে। দেখেন, ওনারা ইন্টারভিউ নিচ্ছে ডেকে ডেকে। আসলে যেটা হয়, যারা দায়িত্বে থাকেন সচিব স্যাররা বা মন্ত্রণালয় বা মহোদয়রা, ওনারা কিন্তু অনেক ভালো বুঝেন এবং আমি ওনাদের কাছে কৃতজ্ঞ। সত্যি কথা বলতে, এই যে সেক্টরটা নিয়ে এত কিছু হচ্ছে, তারা ইন্টারভিউ নিচ্ছে। এনাদের ইন্টারভিউ আজকে কেন নিচ্ছে দেখেন, সেটা একটা পয়েন্ট আছে। মালয়েশিয়ার থেকে হয়তো চূড়ান্ত একটা লিস্ট পাবলিশড হবে যে এই এজেন্সিগুলা কর্মী পাঠাতে পারবে। এখন এই 33 এজেন্সি কিন্তু এই সেক্টরটা খুব ভালো বুঝে, ওনারা একাধিকবার কর্মী পাঠিয়েছে। কোন কোম্পানির সাথে কাজ করা যাবে, কোন কোম্পানির রিপোর্ট কেমন, এটা ওনারা ভালো বুঝে। ধরেন আমি যদি বুঝি
2% ওনারা বুঝে হচ্ছে 98 99%, বিকজ তারা শত শত বা হাজার হাজার কর্মী পাঠাইছে এবং পাঠানোর পরে সবাই কিন্তু ফেরত আসে নাই, বা সবাই যেতে পারেন এরকম না, হয়তো ফেরত আসার সংখ্যা ধরেন 2%, বা যেতে না পারার সংখ্যা 2%, বাকি 98% কিন্তু গেছে। তারা কিন্তু সাকসেসফুলি মালয়েশিয়াতে জব করতেছে এবং জব করে টাকা কোথায় পাঠাচ্ছে, আমাদের বাংলাদেশে পাঠাচ্ছে। তো এই টাকা তো আর ওই এজেন্সির মালিকের পকেটে যাচ্ছে না, রাইট, বা ওই এজেন্সির মালিকের বউ পাচ্ছে না, টাকা পাচ্ছে কে, এই কর্মীর ওয়াইফ পাচ্ছে বা এই কর্মীর ফ্যামিলি পাচ্ছে। হয়তো যখন বিদেশ গিয়েছে তখন একটা অ্যামাউন্ট তারা পে করছে, সেইটা এককালীন, প্রত্যেক দিন তার পেমেন্ট করতেছে না, কিন্তু আলহামদুলিল্লাহ সাকসেসফুলি এখন তারা পেমেন্ট পাচ্ছে। গত কলিংয়ে আমার ধরেন 2 জন পাঠানোর সামর্থ্য ছিল, সাপোজ এই 2 জন কিন্তু ভালো আছে। আমার এমনও যাত্রী আছে যে মালয়েশিয়াতে ভালো আছে দেখে তার ভাইকে আবার আমার কাছে সৌদি আরবের জন্য পাঠাইছে, সাপোজ 1 মাস পরে তার ভিসাও হবে। এইখান থেকে কিন্তু একটা জিনিস প্রতীয়মান হয় যে যদি ওনার ভাই সৌদি আরব ভালো না থাকতো, এই মালয়েশিয়াতে ভালো না থাকতো, ভাই আরেক ভাইকে সৌদি আরব জন্য দিত, ওই ফ্যামিলি আমাকে ঝাড়ু নিয়ে দৌড়াইতো যে তুই এদিকে আয় বেটা, তোকে আগে কতক্ষণ মাইরে নেই। সো আলটিমেটলি মেসেজ হচ্ছে এই 33 এজেন্সি নতুন কলিং খুললে ইনশাল্লাহ লোক পাঠাইতে পারবে কিনা সেই সিদ্ধান্ত নিবে হচ্ছে সরকার, মন্ত্রণালয়। অন্য কোনো ব্যক্তির সিদ্ধান্ত নেওয়ার সামর্থ্য আছে বলে আমার মনে হয় না। আর আমি শুধু একটা পয়েন্ট বলবো, যারা এখানে আছেন এই 33 এজেন্সির মধ্যে ওনারা অনেক অভিজ্ঞ, বিকজ তারা একাধিকবার কর্মী পাঠিয়েছে এবং অনেক ভালো বুঝে। তো ওনারা এক্সপিরিয়েন্সটা আসলে ম্যাটার করে। ইভেন আমি যখন ইন্টারভিউ দিতে যাই মন্ত্রণালয় লাইসেন্স পারপাসে, আমাদের কিন্তু স্পেসিফিক জিজ্ঞাসা করা হয়েছে আপনার এই সেক্টর সম্পর্কে কী ধারণা আছে আপনি বলেন। কারণ হুট করে একজন লোক আসলো যিনি আসলে কখনো কর্মী পাঠায় নাই, উনি তো বুঝবেন না, একটা ভিসা শুধু টাকা দিয়ে কিনে আনলো, এরপরে কোম্পানিতে উনি কী লোক দিবে, কীভাবে প্রসেসিং করবে, লোক যাবে কীভাবে, অনেকগুলো বিষয় আসলে বুঝার থাকে। এবং এখানে কিন্তু পূর্ব অভিজ্ঞতা খুবই খুবই প্রয়োজন। এবং মালয়েশিয়া থেকে ওইটা বলা হয়েছে যে আপনারা যারা কর্মী পাঠাবেন আপনাদের এক্সপিরিয়েন্স কতটুকু আছে, আপনারা আসলে দক্ষ কর্মী যাচাই বাছাই করে পাঠাতে পারবেন কি না। সো এই মালয়েশিয়ার কলিং ভিসার সর্বশেষ আপডেট যদি আমি বলি, 23 তারিখ পর্যন্ত আবেদনের শেষ সময় ছিল, অর্থাৎ গতকাল। এটা নিয়ে একটা কন্টেন্ট আমাদের ইউটিউব চ্যানেলে আছে, টিগোলে দেখে নিতে পারেন। 23 তারিখ পর্যন্ত আবেদনের সময় ছিল এবং গতকালকে অলরেডি আরও 90টা এজেন্সি ইন্টারভিউ দিছে। আজকে এই 33 এজেন্সির শুনানি চলবে। এখন এইখান থেকে গভর্নমেন্ট উইল ডিসাইড যে কাদেরকে সুযোগ দিবে। মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে যারা অপেক্ষা করতেছেন আপনাদের কাছে আমি একটা অনুরোধ করি, এখন অবধি কলিং ভিসার কার্যক্রম অফিসিয়ালি শুরু হয় নাই। কোন এজেন্সি পাঠাবে, কত টাকা লাগবে, কোন কোন মেডিকেল সেন্টার মেডিকেল করবে, এইগুলা সুন্দর করে একটা চিঠি আপনারা পাবেন, একদম সুস্পষ্ট বাংলায় লেখা। ওইটা না পাওয়া অব্দি অ্যাটলিস্ট মেডিকেলের নামে প্রতারিত হবেন না, কারো কাছে টাকা পয়সা দিয়ে ধরা খায়েন না। কেউ হয়তো কোনো অফিসে পাসপোর্ট সাবমিট করছেন, সেটা ভিন্ন বিষয়, যদিও এটাও মনে হয় না এই মুহূর্তে প্রয়োজন। তারপর যদি সাবমিট একান্তই করতে চান সিরিয়াল নেওয়ার জন্য, ইটস এ ডিফারেন্ট থিং, বাট অ্যাটলিস্ট ভাই কেউ মেডিকেলের নামে প্রতারিত হেন না, টাকা পয়সা দিয়ে লটকায় থাকেন না। লটকায় বলে ঝুলে থাকা বোঝাচ্ছি আমি। হবে কি, এখনও শুরু হয় নাই, শুরু হইলে আপনারা মেডিকেল করেন। বাংলাদেশে যারা যারা পারমিশন পাবে, পারমিশনের বাইরেও লোক কাজ করবে, কীভাবে করে সেটাও একটু বলতেছি। ধরেন এজেন্সি এক্স হচ্ছে কাজ আনলো 1000, এজেন্সি এক্সের কাছে 1000 প্যাসেঞ্জার থাকবে না, না থাকাটাই স্বাভাবিক। উনি ওনার সাব এজেন্টস এবিসি মিলে আরও 100 জনকে কাজটা দিবে যে ভাই আপনারা প্রত্যেকে আমাকে 100 করে লোক দেন, আদারওয়াইজ এত বড় কর্মযোগ আমি একা কীভাবে চালাবো। সো সাব এজেন্ট, এজেন্ট, লোকাল পর্যায়ে যারা আছেন সবাই কাজ করবে, কিন্তু আপনারা একটু দেখে শুনে যাচাই বাছাই করে পাসপোর্ট দিয়ে, আমাদের কন্টেন্ট দেখে আমাদের কাছে পাসপোর্ট দিবেন বা আর একটা অফিসে দেখবেন এরকম না। আপনার যেইখানে ভালো লাগে, যাকে ভালো লাগে, যাকে ট্রাস্টেড মনে হয়, যাকে আপনি ধরে টাকা উঠাইতে পারবেন, তার কাছে পাসপোর্ট সাবমিট করবেন। আমার জন্য দোয়া রাখবেন, আপনার জন্য অনেক বেশি দোয়া এবং ভালোবাসা। ভালো থাকবেন, দেখা নতুন একটি ভিডিওতে। শেফ দি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।